লেখিকা বর্ষা ঘোষের জীবন যেথায় যেরকম। ছেলের বউ থাকলে শাশুড়িদের আরামে দিন কাটে, আর আমাকে দেখো এখনো সংসারের জোয়াল টেনে নিতে হচ্ছে। বউ থাকতেও কাজ করতে হয়, এই যে দেখো সে থাকতেও সকালবেলা উঠেই এতগুলো মাছ নিয়ে বসতে হয়েছে। সে তো শুধু খুন্তি নাড়া ছাড়া আর কিছু পারবে না। এই বয়সে এত কাজ আর সহ্য হয় বলো? এত যন্ত্রণা আর ভালো লাগে না। ঠিকই বলেছ, তোমার অনেক কষ্ট। আমার ছেলের বউটা তো আবার এইদিকে খুব ভালো। ভোর থেকে রান্নাঘরে ঢুকে যায়। এই যে এখন নাতিকে নিয়ে স্কুলে গেল, ফিরে এসেই আবার ঘরের কাজে লেগে পড়বে। আমার কথা খুব মেনে চলে, ভুলেও মুখ ফুটে কিছু বলার সাহস পায় না। আমাকে কিচ্ছু করতে হয় না। কথাগুলো বলে মুখে একটা চওড়া হাসি ফুটিয়ে তোলে দোলন কাকিমা। ঘড়িতে এখন সকাল 9টা। কাকিমা এত সকালে আলুর দম নিয়ে এসেছে এই বাড়ির জন্য। প্রায় 10 বছর এই দুই পরিবার পাশাপাশি ফ্ল্যাটে আছে, তাই আত্মীয়তার সম্পর্কের চেয়ে ভালো সম্পর্ক হয়ে গেছে তাদের মাঝে। লতার দোলন বয়সে প্রায় সমবয়সী, আর তাদের সংসারের গল্পটাও অনেকটা একরকম, তাই দুজনেই একে অন্যের দুঃখে সমব্যথী। রান্নাঘরে চারু রুটি বানাচ্ছে, ডাইনিং রুমের পাশে বসে মাছ কাটছে, আর কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়ে বলছে তার শাশুড়ি লতা। পাশে বসে আছে দোলন কাকিমা। চারু কথাগুলো শুনেও না শোনার মতো থেকে হাতের কাজ করে যাচ্ছে। মিলির কথা ভেবে চারু একটা দীর্ঘশ্বাস ফেলে। দোলন কাকিমার ছেলের বউ মিলি বয়সে চারুর সমবয়সী, বিয়েও হয়েছে কাছাকাছি সময়ে। চুপচাপ স্বভাবের মেয়েটার মুখে হাসি লেগেই থাকতো আগে, কিন্তু আজকাল মলিন মুখেই হাসি ফোটে। মেয়েটা সত্যি কোনো কিছুর প্রতিবাদ করে না, কিন্তু পাশাপাশি বারান্দা থাকায় গভীর রাতে তার বারান্দা থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ ঠিকই ভেসে আসে চারুর কানে। চারুর দুপুরে রান্না প্রায় শেষ হয়ে গিয়েছিল। এরই মধ্যে তার শ্বশুর কিছু তাজা ছোট মাছ নিয়ে এসেছে। আজ দুপুরে নাকি এই মাছ ছাড়া ভাত মুখে তুলবেন না, কিন্তু মাছ কেটে রান্না করার সময় চারুর হাতে নেই, তাই অগত্যা শাশুড়িকে বলেছিল মাছগুলো কেটে দেওয়ার জন্য। তাহলে সে অন্য সব জোগাড় করে মাছ রান্না করে রেখে যেতে পারবে। কিন্তু এই সামান্য মাছ কাটা নিয়েই যে এত কথা শুনতে হবে তা আশা করেনি চারু। আগে অবশ্য এসব কথা শুনে চোখ ভিজে আসতো, কিন্তু আজকাল আর কিছু হয় না, সব কিছু গা সওয়া হয়ে গেছে। মাঝে মাঝে শুধু একটু বিরক্ত হয়। ঘড়ির কাঁটা তো থেমে নেই। চারু কিছু মাছ নিয়ে ধুয়ে রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। এবার তার আরেক যুদ্ধ শুরু হবে। বিয়ে হয়েছে 5 বছর, তাই এসব রোজকার অশান্তি এখন আর কাবু করতে পারে না। ভোর 5টায় ওঠার পরও হাতে সময় থাকে না নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য বা কিছু মুখে দেওয়ার জন্য। তাড়াতাড়ি কাপড় বদলে সকাল 10টায় মেয়েকে বগল দাবা করে বেরিয়ে যায় স্কুলের উদ্দেশ্যে। এই হলো চারুর প্রতিদিনকার রুটিন। ভোর থেকে এই পরিবারের সব রান্না করে ঘর গুছিয়ে নিজের কাজে যায়, আবার ফিরে এসে রাতের রান্না আর ঘরের কাজ তো আছেই। একটা ছোটা মহিলা আসে শুধু ঘর মোছা আর কাপড় ধোয়ার জন্য, তবে রান্নাটা বাড়ির বউকেই করতে হয়। চারু একটা তথাকথিত শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের বউ, নিজেও একটা বেসরকারি স্কুলের শিক্ষিকা। পরিবার বলতে শ্বশুর শাশুড়ি স্বামী দেওর আর তার একমাত্র মেয়ে প্রিয়দর্শিনী সহিষ্ণুতা। স্বামী নামের ব্যক্তিটির নাম রাতুল, সরকারি চাকরি করে। সকাল 9টায় খাবার খেয়ে অফিসের জন্য বেরিয়ে যায়, আর রাত 9টায় ক্লান্ত শরীরে বাড়ি ফেরে। 10টায় রাতের খাবার খেয়ে ঠিক 11টায় বিছানায় যায়। তার ধরাবাঁধা জীবনের কোনো পরিবর্তন হয়নি বিয়ে বা সন্তান হওয়ার পরও। শ্বশুর রিটায়ার্ড মানুষ, আর সংসারের কর্ত্রী তার শাশুড়ি লতা। তার কথাই এই সংসারের শেষ কথা। রাতুলের একটা ছোট ভাই আছে, নাম রাজীব। এবার একটা সরকারি চাকরি পেয়েছে। সেও 9টায় বাড়ি থেকে বেরিয়ে যায় নিজের কাজে। চারুর স্কুল থেকে বাড়ির দূরত্ব খুব বেশি না, কিন্তু তার 2 বছরের মেয়েকে বাড়িতে দেখার মতো কেউ নেই, তাই বাধ্য হয়ে মেয়েকে কাজের সময়টা একটা ডে কেয়ারে রেখে যায়, আবার বিকেলে ফেরার সময় নিয়ে বাড়ি ফেরে। চারুর মেয়ে প্রিয়র বয়স 2 বছর। মেয়েটা মায়ের কোলে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। রিকশায় বসে চারু মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখের আদল একদম ওর মতো, কিন্তু গায়ের রংটা একটু চাপা। এর জন্যই যত অশান্তি। কিন্তু মায়ের কাছে তার সন্তান তো সব সৌন্দর্যের ঊর্ধ্বে। মেয়েটার মায়াবী মুখের দিকে তাকিয়ে এক জীবন কাটিয়ে দিতে তার খুব বেশি অসুবিধা হবে না। প্রিয় জন্মের পর থেকে ঠান্ডা জ্বরে ভুগত, ওর জন্য রাত জাগতে হতো চারুকে। কিন্তু প্রিয়র বাবা রাতুলের এসব একদম পছন্দ না, তাই রাতের ঘুমের যেন ব্যাঘাত না হয়, তাই কিছুদিনের মধ্যে পাশের ঘরে চলে যায়। চারু অবশ্য এই নিয়ে তেমন উচ্চবাচ্য করেনি, কারণ অনুভূতি বলে কয়ে তৈরি করা যায় না।
চারু একটা দীর্ঘশ্বাস ফেলে। যদি বাড়িতে ওকে কেউ আগলে রাখতো তাহলে হয়তো ঘুমের মধ্যে এভাবে আসতে হতো না এই ছোট্ট পরীটাকে। প্রিয়কে হোমে দিয়ে স্কুলে চলে এসেছে চারু। স্কুলে ঢুকে নানা কাজে ব্যস্ত হয়ে পড়ে সে। পরপর দুটো ক্লাস, তারপর একটু টিফিন ব্রেকের পর আবার দুটো ক্লাস নিতে হয়। স্কুল ছুটির পর দুটো বাচ্চাকে পড়ায়। ইংরেজি মাধ্যমের শিক্ষক হওয়ায় সম্মানীরা নেহাতি সামান্য নয়। চারুর বাবা গত হয়েছেন 2 বছর আগে। মা আর ছোট বোন আছে। বাবার রেখে যাওয়া সামান্য কিছু টাকা দিয়ে মা সংসারটা চালিয়ে নিচ্ছে, কিন্তু তাকে বিয়ে দিতে গিয়ে বাবার সঞ্চয়ের বেশ অনেকটা টাকা শেষ হয়ে গেছে, তাই মায়ের এখন কষ্ট করতে হচ্ছে। বোনটার এখনো পড়াশোনা শেষ হয়নি। চারু এই টিউশনি টাকাটা সম্পূর্ণ মায়ের হাতে তুলে দেয়। মা নিতে না চাইলেও সন্তানের কর্তব্য বলে চারু নিজের দায়িত্ব করেই যাচ্ছে, সবাইকে না জানিয়ে। স্কুলের পিয়ন চারুর হাতে একটা খাম ধরিয়ে দেয় কিছুক্ষণ আগেই। খাম খুলে চারুর চোখ চকচক করে ওঠে। গত সপ্তাহে একটা বেসরকারি ব্যাংকে চাকরির পরীক্ষা দিয়েছিল, সেটার কনফার্মেশন লেটার এসেছে। খুশিতে চারুর চোখে জল চলে আসে। ব্যাংকের চাকরি তার খুব পছন্দের, তার স্বপ্ন বলা যায়। আর এর জন্য রাত জেগে অনেক পড়াশোনাও করেছে। এইবারই শেষ সুযোগ ছিল, তাই মনে মনে ভয়ও ছিল খুব। আগামী সপ্তাহে জয়েনিং ডেট। ব্রাঞ্চটা চারুর মায়ের বাড়ির কাছে, তাই মনে মনে ঠিক করে নেয় প্রিয়কে মায়ের কাছে রেখে যাবে। মায়েরও সময় কাটবে আর মেয়েটাও আদর যত্ন পাবে। কিন্তু বাড়িতে কেউ আপত্তি করবে না তো? এই চাকরিটা নিয়েও প্রথমে খুব অশান্তি হয়েছিল, তখন চারু একাই সেই ঝামেলা মিটিয়েছে। রাতুল ভুলেও মুখ খোলেনি। বাবা মায়ের সামনে বউয়ের পক্ষে কথা বলা নাকি কাপুরুষের লক্ষণ, তাই সে নিজেকে সুপুরুষ প্রমাণ করার জন্য চুপচাপ দাঁড়িয়েছিল। চারু সেদিন কথা দিয়েছিল সংসারের সব কাজ করেই সে কাজে যাবে, নিজের কর্তব্যে গাফিলতি করবে না। তারপরই শাশুড়ি রাজি হয়েছিলেন। আর এখন যখন চারু মাসের প্রথমে শাশুড়ির হাতে কিছু টাকা তুলে দেয়, তখন অবশ্য মুখে একটু হাসির ছটা দেখা যায়, কিন্তু পেছনে ঠিকই বলে এই কটা টাকার জন্য এত পরিশ্রমের কোনো মানে হয়? চারু অবশ্য তার কথা রেখেছে। সংসার আর চাকরি দুটোই সামলে নিচ্ছে, যদিও বাড়িতে তার দোষ ত্রুটির অন্ত নেই। এখন থেকে আরও ভোরে উঠতে হবে, ঘরের কাজ জলদি গুছিয়ে অফিসে যেতে হবে। এসব ভেবে চারুর কপালে চিন্তার ছাপ। এত ভাবনা মাথায় নিয়ে সে বাড়ির পথ ধরে। যাবার সময় বাড়ির জন্য কিছু মিষ্টি কিনে নেয়, ভাবে রাতে সবাই ফিরলে খবরটা জানাবে। কলিং বেল শুনে লতা বসা থেকে উঠে আসে, মুখে চরম বিরক্তি। এত দেরি হলো কেন? আমার ভাই আর ভাইয়ের বউ সে দুপুরে এসেছে, আর তুমি এইমাত্র ঘরে ঢুকলে। ওদের সামনে আমাকে রাজ্যের কাজ করতে হলো। সরি মা, আমি তো জানতাম না ওনারা আসবেন। জানলে জলদি চলে আসতাম। আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ, তাই যাও। বিকেলের জল খাবারের আয়োজন করো, আর রাতুল রাজীবও এসে পড়বে। একটু বেশি করে করবে। আচ্ছা। চারু আর দেরি করে না, হাত মুখ ধুয়ে কাপড় বদলে নেয়। মেয়েকে একটু পরিপাটি করে ওয়াকারে বসে রান্নাঘরের সামনে নিয়ে আসে। লতার ভাই আর ভাইয়ের বউ বসার ঘরে বসে গল্প করছিল। ওরা এসেছে রাজীবের জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে। লতার ভাই বউ সুমনার বোনের মেয়ের জন্য রাজীবকে পছন্দ, তাই মেয়ের বাড়ির হয়ে তারা এসেছে। তাই হঠাৎ করে আসা। রাজীব নতুন সরকারি চাকরি পেয়েছে, তাই এই বাজারে তার খুব দাম। চারু রান্নাঘরে ঢুকে কাজ শুরু করে দেয়। সে যা রান্না করে রেখেছিল তা দিয়েই হয়ে গেছে। লতা শুধু একটু ভাত রান্না করেছে, তাদের খাওয়া থালাবাটি এখনো পড়ে আছে। চারু চা বসায়, তার আনা মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নেয় আর কিছু ফল ধুয়ে নেয়। রান্নাঘরে থাকলেও বসার ঘরের সব কথা ওর কানে যাচ্ছে। আমার ভাগ্নি বলে বলছি না, মেয়েটা খুব শান্তশিষ্ট লক্ষ্মীমন্ত। সাত চড়ে রা কাটে না। পড়াশোনা করার সাথে সাথে ঘরের সব কাজ পারে। রান্না করতে ভালোবাসে, আর বড়দের সম্মান করা তো ওর স্বভাব। তুমি যেমন মেয়ে চাইছো আমার ভাগ্নি ঠিক তেমনই। আর বাকি ব্যাপারগুলো নিয়ে একদম চিন্তা করতে হবে না। মেয়েকে সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দেবে। সুমনা কথাগুলো বলে একটা লম্বা শ্বাস ফেলে। লতার চোখ চকচক করে ওঠে। আমার ছেলে কিন্তু লাখে একটা, তার উপর সরকারি চাকরি করে, ওর ঘর ভরে দিতে হবে। খাট, আলমারি, ড্রেসিং টেবিল ছাড়া একটা 75 ইঞ্চি টিভি আর ডাবল ডোর ফ্রিজ দিতে হবে। বড় বউয়ের বিয়ের সময় তো একটা ছোট টিভি আর ফ্রিজ ধরিয়ে দিয়েছিল, সেগুলো পুরনো হয়ে গেছে। আরে গয়নার ফার্নিচারের কথা তো বলতেই হবে না, আগে থেকে মেয়ের জন্য সব ব্যবস্থা করে রেখেছে। আগে তো মেয়ে পছন্দ করো, তারপর আর কিছু ভাবতে হবে না। লতা মেয়ের ছবি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। তা তোমার নাতনিকে তো দেখলাম না, কোথায় সে? আর নাতনি একটা আস্ত ঝামেলা, সারাক্ষণ ম্যামা করে, আমাদের কাছে আসেই না। আর তাছাড়া মেয়েটার গায়ের রংটাও হয়েছে কালো।
এই মেয়েকে পার করতে গিয়ে আমার ছেলেকে না আবার পথে বসতে হয়, যত সব ঝামেলা। এভাবে বলছো কেন? বড় বউ তো চাকরি করে, মাস শেষে তোমার হাতে টাকা তুলে দেয়, এটাই বা কম কি? হুম, এর জন্য তো মাটিতে পা পড়ে না, সকালে বেরিয়ে যায় আবার বিকেলে ফেরে। দুপুরবেলা আমাদের ঠান্ডা খাবার খেতে হয়, আবার ঘরে এসে মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। নিয়ম মাফিক রান্নাবান্নার ঘরের কাজ ছাড়া আমাদের অন্য খোঁজ খবর নেওয়ার দরকারই মনে করে না। এই যে আজ তোমরা আসবে সে তো জানতোই না, তাই আগে থেকে বলে রাখছি, ছোট ছেলের বউ হতে হবে একদম ঘরোয়া, চাকরি বাকরি ধারে কাছে ঘেঁষতে পারবে না। চারু রান্নাঘরে দাঁড়িয়ে থেকেও একটা দীর্ঘশ্বাস ফেলে। তার বিয়ের সময়ও বাবা তাকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছিল, গা ভরা গয়না আর ঘর ভরা ফার্নিচারও ছিল, সাথে তাদের চাহিদা মতো 5 লক্ষ টাকা। তারপরও ওকে কথা শোনানোর ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। প্রিয়র গায়ের রং একটু চাপা হওয়ার জন্য সেই অপমানের পাল্লা দিন দিন বেড়েই যাচ্ছে। প্রিয়কে কখনো নিজে থেকে আদর করতে আসেনি তারা কেউ, উল্টে বলেছে যার বাচ্চা তাকেই সামলাতে হয়। প্রিয়র বাবা নাকি বাচ্চা পছন্দ করে না, তাই সে বেশি কিছু করে না। মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র আনাটাও ওর কাছে বিরক্তির ব্যাপার, তাই বেশিরভাগ জিনিস চারু নিজেই নিয়ে আসে। তারপরও এরা এমন কথা কেন বলে? অনেক হয়েছে, এবার মনে হয় সত্যি দেওয়ালে পিঠ ঠেকে গেছে চারুর। কিছুক্ষণ পর লতার 2 ছেলে চলে আসে, যারা রাত 9টার আগে ঘরে আসে না। তারা মায়ের এক কথায় চলে এসেছে। সুমনা পাত্রীর ছবি নিয়ে রাজীবের হাতে দেয়। রাজীব কিছু বলার আগেই লতা বলে ওঠে, মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে, সব দিক থেকে ভালো, তোরা ছবি দেখে নে। প্রিয় ওয়াকারে বসে ঘুমিয়ে গেছে, ওকে ঘরে শুয়ে রেখে আবার রান্নাঘরে আসে। চা হয়ে গেছে। চারু খাবারের ট্রে হাতে বেরিয়ে আসে। টেবিলের উপর সব রেখে সে সুমনার সাথে টুকটাক কথা বলে। ততক্ষণে বসার ঘরে বাকি সবাই চলে এসেছে। তুমি তো বড় বউ, তুমি দেখো মেয়ে পছন্দ হয় কিনা, তোমারও তো একটা মতামত আছে। সুমনা চারুকে উদ্দেশ্য করে কথাটা বলে। ও আর কি বলবে, আমার ছেলের ব্যাপারে আমাদের কথাই শেষ কথা, আর তাছাড়া এসব বিষয়ে ওর মতামতের কোনো দাম নেই। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন, আমি আসলে এসবের কিছুই বুঝি না, তবে জানেন আমি কিছু ব্যাপার বুঝি। এই যেমন কয়েক বছর আগে আমার শ্বশুর তার একটা গরুকে বাজারে নিলামে তুলেছিল, আমার বাবা 5 লক্ষ টাকা দিয়ে সেটা কিনে নিয়েছিল, আর এখন আমি সেই গরুর সেবা করছি। আজ আবারও একই খামারের আরেকটা গরু নিলামে তোলা হবে, দেখা যাক সেটা কত দামে বিক্রি হয়। চারুর কথা শুনে সবাই থ হয়ে যায়। লতা সহ বাকি সবাই বড় বড় চোখ করে ওর দিকে তাকায়। বড় বউয়ের সাহস দিন দিন বেড়েই যাচ্ছে, এই কথা বলার সাহস আসে কোথা থেকে? লতা রেগে বলে ওঠে, আমার ছেলেদের অপমান করার সাহস হয় কি করে তোমার? আর নিলামে কোথায় তুললাম? বিয়েতে যৌতুক দিতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ, এটা আপনাদের মতো নিচু মন মানসিকতার লোকদের বানানো নিয়ম। একটা পরিবার তাদের জীবনের একটা অংশ, তাদের প্রিয় সন্তানকে আপনাদের হাতে তুলে দেয়, এটাতে আপনাদের মন ভরে না, তার সাথে আবার ঘর ভর্তি আসবাব, ব্যাংক ভর্তি টাকাও লাগবে। মেয়েদেরকে শুধু মানুষ হিসেবে ভাবতে পারেন না? আমি তো এত টাকা দিয়ে এসেও এই বাড়ির কাজের লোকের জায়গায় আছি, আপনাদের থেকে বিন্দু পরিমাণ সম্মান বা ভালোবাসা পাইনি। আর যে আসবে সেও তো এই ব্যবহারই পাবে। তাহলে কেন শুধু শুধু টাকা খরচ করে এমন জীবন বেছে নেবে? আমি ক্লান্ত এই জীবনে, তাই মন থেকে চাই না আর কেউ আসুক এই অসুস্থ পরিবেশে। আপনাদের কাছে ঘরের বউ মানে টাকার মেশিন, আর দিন শেষে কাজের লোক। একটা সময় বাবার বাড়ি রাজকন্যাগুলো শ্বশুর বাড়ি নামক জেলখানায় এসে বন্দি প্রজাপতি হয়ে যায়। এসব দেখতে দেখতে আমি ক্লান্ত, আর পারছি না। কথাগুলো বলে চারু একটা চেয়ারে ধপ করে বসে পড়ে। চারুর চোখ লাল হয়ে উঠেছে, কতদিনের জমে থাকা ক্ষোভ আজ বলতে পেরে একটু শান্তিও লাগছে। তবে এর ফলাফল সম্পর্কে ওর আজ আর চিন্তা হচ্ছে না। আর কতদিন এসব মেনে নিয়ে আর মানিয়ে নিয়ে থাকবে? রাতুল মাথা নিচু করে বসে আছে, সে ভাবছে কি বলা যায়, কিন্তু চুপচাপ বসে থাকলে সবাই ভাববে সে মেরুদণ্ডহীন পুরুষ মানুষ, তা সে কিছুতেই হতে দিতে পারবে না। তাই গলা চড়িয়ে চারুর সামনে গিয়ে দাঁড়ায়। আমাকে এভাবে অপমান করার সাহস কোথায় পেলে? এক্ষুনি তোমার মাকে ফোন করে বলছি তোমারই আচরণের কথা। আমি ভদ্র মানুষ, তাই তোমার গায়ে হাত তুললাম না, কিন্তু এর একটা শাস্তি তোমাকে পেতেই হবে। চারু কেমন করে হাসে, ওর হাসিতে তাচ্ছিল্য ভেসে ওঠে। হ্যাঁ সত্যি তুমি ভদ্র মানুষ, কিন্তু আমি এত ভদ্র মানুষকে আমার জীবনে চাইনি। দিনের পর দিন স্ত্রীকে অপমানিত হতে দেখেও যে চোখ মুখ বন্ধ করে থাকে, তেমন মানুষকে কোনো মেয়ে চায় না। আমাদের মেয়েটাকে তোমার বাড়ির মানুষ অপছন্দ, ওকে সহ্য করতে পারে না, এটা জানার পরও মুখ ফুটে কিচ্ছু বলনি, এমন বাবাকেও কোনো সন্তান চায় না। আর যে পুরুষ নিজের ঘরের বউ আর সন্তানের সম্মান রক্ষা করতে জানে না, তারা সমাজের বোঝা বই, আর কিছু না।
আমি অবশ্য তোমার কাছ থেকে এই কথাগুলোই আশা করেছিলাম। কষ্ট করে আমার মাকে ফোন করে আসতে বলতে হবে না। এতদিন বেয়াদবি না করেও বেয়াদবের তকমা পেয়েছিলাম, আজ বেয়াদবি করেই এই বাড়ি ছাড়ছি। আমি আর এই সম্পর্কটা টেনে নিয়ে যেতে পারছি না, তাই চলে যাব এখান থেকে। চারুর কথায় বসার ঘরে বজ্রপাতের মতো শোনা যায়। বড় বউ চলে যাবে কথাটা শুনে লতার মাথায় বাজ পড়ে। ও চলে গেলে ঘরের কাজ কে করবে? এখন আর রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। আর রান্না লোকের যা দাম, এত টাকা খরচ করলে সংসার চলবে কিভাবে? মেয়েটা একটু কম কথা বললেও কাজে তো ভালো, যেমনই হোক চুপচাপ সব করে যায়। কিন্তু আজ এমন রূপ ধরবে তা কল্পনাও করেনি। আজ মনে হয় একটু বেশি বলে ফেলেছে। অন্যান্য দিন তো এর থেকে বেশি কথা শোনায়, কই ফিরেও তাকায় না। না, ওকে যেতে দিলে চলবে না, একটু নাটক করে হলেও আটকে রাখতে হবে, অন্তত ছোট বউ আসা পর্যন্ত। মনের কথা মনে রেখে লতা বসা থেকে উঠে চারুর সামনে আসে। লতা গলার স্বর নরম করে চারুর হাত ধরে বলে, বাদ দাও এসব কথা, এটা তো তোমারও সংসার। চারু এবারও মলিন হাসে, চোখে মুখে ফুটে ওঠে তীব্র বিতৃষ্ণা। জানেন মা, একটা মেয়ে যখন বউ হয়ে নতুন পরিবারে আসে তখন সে অনেক স্বপ্ন নিয়ে আসে। তাকে নিয়ে আড়ালে বলা কটু বাক্য শুনে চোখের জল ফেলে নয়তো স্বামীর কাছে অভিযোগ করে, তবে আস্তে আস্তে এসব কিছুর সাথে মানিয়ে নেয়। কিন্তু সে মেয়েটাই যখন মা হয় আর নিজের সন্তানকে নিয়ে কটূক্তি করতে শোনে, তখন আর চুপ থেকে চোখের জল ফেলে না। চুপচাপ মেয়েটার মুখেও কথা ফোটে সন্তানের জন্য। আমার মেয়ে যখন এই পরিবারের বোঝা, তাই আমি এই বোঝা আপনাদের উপর রাখতে চাই না। আর যেখানে আমার আর আমার সন্তানের কোনো সম্মান নেই, সেখানে থাকার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। অনেক হয়েছে, আমি এই ভালো থাকার অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছি। এবার একটু প্রাণ খুলে শ্বাস নিতে চাই। এই ব্যাপারে আর কোনো কথাও শুনতে চাই না। ও আর শুনুন, আমি বিয়ের সময় যেসব ফার্নিচার আর টাকা নিয়ে এসেছিলাম সেগুলো আপনাদের ভিক্ষা দিয়ে গেলাম। কথাগুলো বলে চারু চেয়ার থেকে উঠে গটগট করে নিজের ঘরে চলে যায়। পেছনে রেখে যায় কয়েক জোড়া চোখ। এদের চোখে কি দেখা যাচ্ছে? লজ্জা নাকি আত্মগ্লানি? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।